ওকে, সো আমরা এখন যে বিষয়টা নিয়ে জানবো, এখন আমরা আসলে কিওয়ার্ডের কিছু প্রকারভেদ নিয়ে কথা বলবো। যদিও কিওয়ার্ড কি টার্মগুলো আপনারা সবাই মোটামুটি জানেন, প্লাস আমরা কিছু ফানেলিং নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, ওকে, সো আমরা যদি অ্যাড রান করতে চাই সেক্ষেত্রে আমরা একটা সেকেন্ড। হ্যাঁ, ওকে, সো আমরা প্রথমত হচ্ছে কিওয়ার্ড নিয়ে একটু কথা বলবো। আমরা যদি বলি কিওয়ার্ডসকে আমরা কয়টা ভাগে ভাগ করি বলেন তো? 4টা। আমরা কিওয়ার্ডসকে টোটাল 4টা ভাগে ভাগ করি। এই যে এখানে হচ্ছে বেসিক্যালি সার্চ ইন্টেন্ট এর বিষয়ে যদি আমরা বলি আর কি, সো 4টা ভাগ। তার মধ্যে হচ্ছে প্রথমত ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো থাকে, তারপরে হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ডসগুলো থাকে, তারপরে কমার্শিয়াল কিওয়ার্ডসগুলো থাকে, দেন হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডসগুলো থাকে। হ্যাঁ, ওকে, সো ইনফরমেশনাল কিওয়ার্ডস কোনগুলো আমরা সবাই জানি, যেই সকল কিওয়ার্ডসগুলোর ইন্টেন্ট হচ্ছে অর্থাৎ মানুষ সার্চ করে কোনো কিছু জানার উদ্দেশ্যে, সেগুলোকে আমরা ইনফরমেশনাল কিওয়ার্ডস বলি। নেভিগেশনাল হচ্ছে যখন আমি ডিরেক্টলি কোনো ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করি, হ্যাঁ, মানে ব্র্যান্ডের নাম লিখেই ডিরেক্টলি সার্চ করতেছি, কোনো ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতেছি, দিস ইজ কল্ড নেভিগেশনাল। কমার্শিয়াল হচ্ছে যে এইগুলার ইন্টেন্ট হচ্ছে কোনো কিছু পারচেজ করা, হ্যাঁ, লাইক বাই, বেস্ট, এই টাইপের হচ্ছে প্রোডাক্টগুলার, মানে ধরেন আমার রিসার্চ করতেছি কেনার জন্য আর কি। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে কি ট্রানজ্যাকশনাল, যেটা ডিরেক্টলি কেনার ইন্টেন্ট নিয়ে আমরা সার্চ করি, সেটাকে বলা হচ্ছে কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস। এখন এই যে 4 ধরনের কিওয়ার্ড আছে, এই 4 ধরনের কিওয়ার্ডের প্রয়োজনীয়তা কিন্তু এই মুহূর্তে আমাদের নাই। কেন নাই? তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমরা কাজ করব কি গুগল অ্যাডস নিয়ে। অ্যান্ড গুগল অ্যাডস কারা রান করে? যারা মানুষকে কোনো ইনফরমেশন দিতে চায় তারা রান করে না। আমার ইনফরমেশন দেওয়ার জন্য আমি টাকা খরচ করব না। একমাত্র আমি টাকা তখনই খরচ করব যখন আমি কোনো কিছু বিক্রি করতে চাই। এটা সার্ভিসও হইতে পারে, এটা কোনো প্রোডাক্টও হইতে পারে। অর্থাৎ কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্যে যখন আমি কোনো কিছু ইয়ে করব, তখন হচ্ছে আমি এখানে টাকা খরচ করব। প্লাস আমরা হয়তো এখানে কমার্শিয়ালটাকেও ফোকাসে রাখতে পারি, বাট উপরের যে দুইটা আছে এই দুইটাকে আমরা আপাতত কি করব? ইগনোর। ক্লিয়ার বিষয়টা? কিন্তু এই দুইটা কাজে লাগে কখন? যখন আমরা এসইও নিয়ে কাজ করি, যখন আমরা এইইউ নিয়ে কাজ করি, জিইউ নিয়ে কাজ করি, তখন আমাদের কিন্তু ইনফরমেশনাল, বিশেষ করে একটা ওয়েবসাইট যদি আপনার কাছে থাকে, একটা ওয়েবসাইটকে কয়টা ওয়েতে মনিটাইজ করা যায় বলেন তো? আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, আপনি এই ওয়েবসাইটটা দিয়ে কত ভাবে আসলে ইনকাম করতে পারবেন? ওকে, সো দেখেন ওয়েবসাইট কয় ধরনের এটা তো সবাই চিনি, ঠিক না? আমরা যদি বলি প্রথমত আমরা যে সকল ওয়েবসাইট দেখি সেগুলোকে বলা হচ্ছে কি ই কমার্স। তারপরে আমরা বলতে পারি হচ্ছে লাইক ধরেন নিউজ পেপার আছে এখানে, হ্যাঁ, নিউজ পেপার, পেপার। 3 নম্বরে আমরা যদি বলি ব্লগ ওয়েবসাইট আছে। 4 নম্বরে হচ্ছে আমরা বলতে পারি সার্ভিস ওয়েবসাইট আছে। সো মূলত আমরা এই ওয়েবসাইটগুলো দেখি। ই কমার্স কোনগুলো? না না না, এই ই কমার্স কোনগুলো ভাই? ই কমার্স হচ্ছে যে যারা ডিরেক্টলি প্রোডাক্ট কেনা বেচা করতেছে তারা হচ্ছে ই কমার্স। সো এই ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট যদি ই কমার্স হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। নিউজ পেপার হচ্ছে কি যেখানে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিউজগুলো পাবলিশ করতেছেন। হ্যাঁ, এইটার ক্ষেত্রে এসইও আসলে মানে নিউজ পেপার এসইও নিয়ে কাজ করে অনেকেই। নিউজ পেপার এসইওতে সবচেয়ে বড় প্রবলেম বা বাইন্ডিংস আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এর কিছু এপিআই আছে যেগুলো ইউজ, কারণ কি একটা নিউজ এটা যদি গুগলে ইন্ডেক্স করতে আপনার 2 ঘন্টা সময় লাগে, নর্মালি ইন্ডেক্স করতে আমরা 72 ঘন্টা সময় দিতেও সমস্যা নাই ব্লগ সাইডে, কিন্তু নিউজ 2 ঘন্টা সময় লাগলে তারপরের আরেক নিউজ বাইর হয়ে যায়, ঠিক না? অত সময় কিন্তু মানুষ দিতে চায় না। সো আপনার যত দ্রুত ইন্ডেক্স করা যায়। সো আপনার যদি একটা নিউজ পেপার সাইট থাকে, সেই ক্ষেত্রে আপনি নিউজ পেপার সাইট আসলে ইনকাম করে কেমনে? নিউজ পেপার সাইট সর্বপ্রথম সবচেয়ে বেশি যেটা ইনকাম করে সেটা হচ্ছে স্পন্সর, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার অ্যাডসেন্স, অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন। এবার আপনার কাছে যদি একটা ব্লগ সাইট থাকে, এটা আমাদের সবার পক্ষে এটা পসিবল না। হ্যাঁ, এটা যদি আপনি ওই পোর্টালের আন্ডারে কাজ করেন সেটা ডিফারেন্ট বিষয়। আদারওয়াইজ এইটা বাদে বাকি 3টা আমরা এখানে যারা আছি আমাদের পক্ষে পসিবল।
আমরা চাইলে একটা ই কমার্স ব্যবসা শুরু করতে পারি, তবে সেক্ষেত্রে বাজেটের একটা বিষয় থাকে। মানে আমার যদি একটা ভালো ক্যাপিটাল থাকে সেক্ষেত্রে আমি একটা ই কমার্স ব্যবসা স্টার্ট করতে পারি। নিউজ পেপার বাদ দিয়ে দিলাম, ব্লগ, একটা ব্লগ ওয়েবসাইট যদি আপনার কাছে থাকে, এটা আপনি কতভাবে মনিটাইজ করতে পারবেন। দেখেন আপনি যেটা করতে পারবেন, সর্বপ্রথম এইটা তো গুগল অ্যাডসেন্স, আমরা যদি এখানে ডিরেক্টলি ইন্ডিভিজুয়াল করে লিখি গুগল অ্যাডসেন্স, আপনি চাইলে গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে পারেন, আপনি চাইলে ইজোইক দিয়ে ইনকাম করতে পারেন, আপনি চাইলে মিডিয়াভাইন দিয়ে ইনকাম করতে পারেন। এই সবগুলো হচ্ছে অ্যাড প্ল্যাটফর্ম। আপনি চাইলে অ্যাডস্টেরা নামক একটা আই ডোন্ট নো বানানটা ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। আপনি চাইলে অ্যাফিলিয়েশন দিয়ে ইনকাম করতে পারেন। সো দেখেন, আপনার কাছে যদি একটা ব্লগ সাইট থাকে, আপনার কাছে ইনকামের অনেকগুলো অপরচুনিটিস আছে। আপনি চাইলে কি করতে পারেন, প্রথমত সবচেয়ে ইজিয়েস্ট যে অ্যাডসেন্সটা পাই আমরা, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। মোটামুটি 300-400 ট্রাফিক হইলেই ওয়েবসাইটে বেশ কিছু ইউনিক কন্টেন্ট থাকলে আমরা এটা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দিতে পারি, অ্যান্ড তারা অ্যাপ্রুভও করে দেয়। অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স থেকে যখন আপনি মোটামুটি ইনকাম করা শুরু করবেন, ট্রাফিক যখন একটু বাড়বে, তখন আপনি চলে যাবেন ইজোইকে। ইজোইকের ইনকাম আরেকটু বেশি। ইজোইকেও যখন মোটামুটি ভালো হবে, তখন আপনি চলে যাবেন মিডিয়াভাইনে। অ্যান্ড মিডিয়াভাইনের পরে আপনি অ্যাডস্টার আগেও ইউজ করতে পারেন। এরপরে আপনি যদি চান কি করতে পারেন, আপনি চাইলে যেটা আপনারা হয়তো এখানে শিখেছেন, অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করা বা ওয়ালমার্টের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। অ্যান্ড ফাইনালি আপনি কি করতে পারেন, ওয়েবসাইট ফ্লিপ করতে পারেন। ফ্লিপ করা মানে হচ্ছে কি, ওয়েবসাইট বিক্রি করে দেওয়া। একটা ওয়েবসাইট কিন্তু হিউজ দামে বিক্রি হয়। মানে নর্মালি আপনার যেই লাস্ট 6 মান্থের অ্যাভারেজ ইনকাম থাকবে, সেটা 30 গুণ 35 গুণ দামে ওয়েবসাইট বিক্রি করা যায়। অ্যান্ড আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি যদি একটু দেখাই, একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে ফ্লিপা। সো আপনারা যদি একটু ফ্লিপাতে যান, ফ্লিপাতে গিয়ে দেখতে পারবেন এখানে ধরেন আপনি কি টাইপের ওয়েবসাইট বিক্রি করতে চান বা কিনতে চান। আমি যদি একটু দেখাই, এখানে দেখেন বিভিন্ন আছে, সাস আছে। সাস মানে কি, সফটওয়্যার এজ এ সার্ভিস। হ্যাঁ, সো সাস বিজনেস অনেক ভালো চলে বর্তমানে। ব্লগ ওয়েবসাইট আছে, শপিফাই আছে, অ্যাডসেন্স আছে, অ্যামাজন আছে, ইউটিউব আছে। সো ধরেন আমি ব্লগ সাইট বিক্রি করবো একটা। আমি যদি ব্লগ সাইটে যাই, এখানে এগুলা মোটামুটি হিউজ বড় বিজনেস। অ্যান্ড আপনি যদি একটু খেয়াল করেন, এটার প্রাইস, আস্কিং প্রাইস হচ্ছে $3,99,000। তার মানে অলমোস্ট 4 কোটি টাকার উপরে একটা ওয়েবসাইট কিনতে, মানে আস্কিং প্রাইস দিয়ে রাখছে। আমি এগুলোতে যাচ্ছি না, আমি আমাদের রেঞ্জের মধ্যে কথা বলি। হ্যাঁ, ধরেন এই যেমন এইটা আপনার রেঞ্জে আছে কত ডলার, $20,000, মানে একটা ওয়েবসাইট আপনি 25 লাখ 26 লাখ টাকায় খুব ইজিলি বিক্রি করতে পারবেন। দেখেন একটা ওয়েবসাইটের, আমি যদি দেখাই, এই ওয়েবসাইটটা লেস দেন 1 ইয়ার। ভাই, একটা ওয়েবসাইটের বয়স 1 বছরের কম, এবং ও কিন্তু ওয়েবসাইটের ইউআরএলটা সহ দিয়ে দিছে আপনাকে, যে তুমি এটা দেখো ওয়েবসাইটটা। এটার নাম কি, এটার নাম হচ্ছে goms.org। সো এরকম কিছু একটা। হ্যাঁ, সো আমি যদি একটু এটার ইউআরএলটা কই, এখানে কি দেখা যায়? ওর এটা হচ্ছে অ্যাবাউট দ্য সেলার হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ ওসমান জাফর। ওকে, ও আরও ওয়েবসাইট সেল করছে এখানে। হ্যাঁ, সো আচ্ছা, games.org। ওকে, এরকম কিছু একটা দেখি, চলেন ওয়েবসাইটটা একটু দেখলেই আমরা বুঝতে পারবো। খুবই মানে সিম্পল একটা ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, ও কি করছে, ও হয়তো এখানে বিভিন্ন ধরনের গেম টেম এগুলা নিয়ে একটু লেখালেখি করছে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে, এইরকম একটা ওয়েবসাইটের প্রাইস ও কত চাইতেছে, 9,000, এবং 9 জন অলরেডি এটা বিট করে ফেলছে। এটা কেনার জন্য টোটাল কয়জন বিট করছে, 9 জন ওর সাথে বিট করে ফেলছে। এটা 1 বছরের নিচে এই ওয়েবসাইটগুলা। ভাই, $9,000 যদি 1 বছরে আমি ইনকাম করতে পারি, তাও তো কম না নাকি? $9,000 মানেও তো এখন 10 লাখ টাকার উপরে। সো আমি 1 বছরে 10 লাখ টাকার উপরে একটা, মানে এই টাকাটা কিন্তু একসাথে আমি পাইতেছি। এটাতে একটা কমিশন ফ্লিপা কাটে, ঠিক আছে? তো এই টাকাটা তো আমি একসাথে পাইতেছি। একসাথে পাইলে আমি আমার নিজের ওয়েবসাইটও এখানে ফ্লিপ করছি, এবং ভালো দামে ফ্লিপ করছি। এন্ড আমার ইন্টেন্ট ছিল কি, যে আমার ওয়েবসাইট থেকে যদি ধরেন যে ইনকাম আসতেছে, এই ইনকাম আর গুগল আপডেট আসলে এই ওয়েবসাইটগুলো একটু হিট খায়, মানে ব্লগ ওয়েবসাইটগুলো একটু ভালোই হিট খায়। সো আপডেট আসার আগেই যদি আমি ধরেন আমার ওয়েবসাইট থেকে যদি $1,000 ইনকাম হয়, আমি যদি $30,000 বিক্রি করতে পারি, তাহলে $30,000 অর্ধেক যদি আমি আরো 2টা সাইটে ইনভেস্ট করতে পারি, এরকম 2টা সাইট দাঁড়া যাবে, ঠিক না? সো আপনার কাছে যদি একটা ওয়েবসাইট থাকে, যেটা আমরা বারবার ক্লাসে বলি,
যে ভাই আপনি ওয়েবসাইটের ভেতরে কাজ করেন, নাইলে আপনি কোনো কিছুই প্রপারলি শিখতে পারবেন না। আপনি সব বুঝতে পারবেন, কিন্তু আপনি যে বুঝতেছেন, আপনি যে জানেন এটা কি আসলেই সঠিক কিনা, এটা আপনি ক্লিয়ার হইতে পারবেন না। তো এই জন্য ওয়েবসাইটের ভেতরে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক আছে? সো দেখেন, আপনি অনেকগুলো অপশনের মাধ্যমে একটা ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করতে পারেন। না, দরকার কি, আপনি অ্যাডসেন্স বেসড ওয়েবসাইট করেন না, সমস্যা নাই তো। আপনার অ্যাফিলিয়েটে আপনি পরে যান, আপনি এমন একটা নিশ চুজ করেন যেই নিশটাতে আপনার ইন্টারেস্ট আছে, প্লাস নিশটা বিভিন্নভাবে মনিটাইজ করা যায়। মানে একটা নিশ, বাট এটা চাইলে আমি অ্যাডসেন্সও করতে পারি, এটা চাইলে আমি অ্যাফিলিয়েশনও করতে পারি। ধরেন আপনি বিভিন্ন বক্সিং গিয়ারগুলো আছে না, এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি, বক্সিং গিয়ার নিয়ে শুরু করলেন, যে বক্সিং খেলার জন্য এই কোন কোন গিয়ারগুলো দরকার, সো আপনি ওই টুলসগুলো নিয়ে কথাবার্তা শুরু করলেন। আমি ওই গত ক্লাসে একটা জিনিস দেখতেছিলাম, স্ক্রু ড্রাইভার আছে না, স্ক্রু ড্রাইভার পর্যন্ত মানুষ কিন্তু অ্যামাজন থেকে পারচেস করে, ঠিক আছে? সো এই ধরেন একটা নিশ আপনি চুজ করলেন। এখন মানুষ এইটাও জানতে চায় যে এই বক্সিং গিয়ারগুলো কিভাবে ইউজ করা উচিত, কোন বক্সিং এ কি হইতেছে, এই নিউজও দিতে পারতেছেন। প্লাস যখন মোটামুটি সাইট থেকে ভালো অ্যাডসেন্স থেকে ইনকাম আসা শুরু হলো, তখন আপনি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েশন করে অ্যামাজন থেকে ওই বক্সিং গিয়ার বিক্রি করা শুরু করেন। মানে আপনি আগে দেখা নেবেন এই নিশটা নিয়ে শুধু অ্যাডসেন্স নিয়ে কাজ করতে হবে, নাকি চাইলে আমি ভবিষ্যতে প্রোডাক্টও বিক্রি করতে পারবো। সো এরকম মাল্টিপল মনিটাইজেশন ওয়ে যদি থাকে, ওইটা নিয়ে স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এন্ড বর্তমান যে সময় ভাই, আমাদের সবচেয়ে বেশি আমি নিজে যে জায়গাটাতে সবচেয়ে বেশি ইনভেস্ট করছি, এমনও গেছে এক মাসে আমি 80-90 হাজার টাকার কন্টেন্ট লিখাইতাম রাইটার দিয়ে। হ্যাঁ, দেশের বাইরের রাইটার দিয়ে আমি কন্টেন্ট লিখাইছি, যে ভাই আমার কন্টেন্ট, কারণ সবই চলে কন্টেন্টের উপরে এখন। সো এখন কন্টেন্ট লিখাইতাম। ওই জায়গা থেকে আমি যদি বলি, আপনারা এখানে যারা আছেন, আপনারা কিন্তু সত্যি কথা বলতে এখন আমার চাইতে বেশি অপরচুনিটিস পাচ্ছেন, ঠিক না? আমার সময় যদি এই চ্যাটজিপিটি থাকতো, গ্রক থাকতো, পারপ্লেক্সিটি থাকতো, তাহলে কিন্তু আমার আর ওই 70-80-90 হাজার টাকা প্রত্যেক মাসে কোনো রাইটারের পেছনে খরচ করা লাগতো না। অতটুকু এডিট তো আমিও করতে পারবো। এখন আবার এইটা তো আবার ঝামেলা হচ্ছে, ওই যে আপনাদেরকে অলস বানাই দিচ্ছে। আপনারা কি করছেন, চ্যাটজিপিটি থেকে কপি করে এনে ওয়েবসাইটে বসাই দিচ্ছেন। এইটা করলে কিন্তু আবার র্যাঙ্ক হবে না। এইটাকে আপনার ম্যানুয়ালি এডিট করতে হবে, হিউম্যান টাচ দিতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করে বুঝতে হবে তার ওয়েবসাইটে এমন কোন জিনিসটা গ্যাপ আছে যেটা আমি আমার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করছি। এই জিনিসগুলো করলে গিয়ে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করার পসিবিলিটিস আছে। সো আমাদের কাছে কিন্তু অনেক বেশি সুযোগ। একটা ওয়েবসাইটের সবচাইতে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে কন্টেন্টের পেছনে। দেখেন, একটা ওয়েবসাইট করতে কি লাগে, একটা ডোমেইনার হোস্টিং, এরপরে যা আছে সবই তো কন্টেন্ট, নাকি এর বাইরে আর কিছু আছে না। সো অন পেজ এগুলো আপনারা পারেন না, ব্যাকলিং করতে আপনারা পারেন না, মানে ওয়েবসাইটের যাবতীয় সব কাজ আপনার কাছে আছে, আপনার শুধু একটা ডোমেইন হোস্টিং কিনতে হবে এন্ড ওইটাতে রেগুলার কাজ করতে হবে। তো এখন ওই একটা কথা বলে, বুঝছেন, সেটা হচ্ছে ধরেন আপনার ঘরে আগুন লেগে গেছে, এইটা কি আপনার ফল্ট? আগুন লাগার পরে আপনার কোনো ক্ষতি হয়েছে, এটা কার ফল্ট? এটা আপনার ফল্ট। কেন? কারণ আপনি দেখছেন আগুন লাগছে, তারপর আপনি বের হন নাই। সো আপনি জানেন কোনটা দিয়ে কি করা যাবে, তারপরেও আপনি করেন নাই। এই ফল্ট কার? আমাদের মেন্টরদের, ক্রিয়েটিভিটির? না, এই ফল্ট আপনার। আপনি এই দায় স্বীকার করেন। হ্যাঁ, বাইরে হয়ে দুটা গালি দিয়ে দিয়েন না। হ্যাঁ, বা হচ্ছে কেউ একটা ফেসবুকে পোস্ট করলো, ওই পোস্টটা শেয়ার করে দিলাম। আচ্ছা, এরকম অনেক হয়েছে কিন্তু, যে ধরেন আমি বারবার বলছি ভাই এটা করেন, এইটা করেন, এইভাবে করেন, এইভাবে, কিন্তু সে কিচ্ছু করবে না। এখন সে কিচ্ছু না করলে তারও কিচ্ছু হবে না, না হলে সে আবার আমাদের এগেইনস্টে গিয়ে পোস্ট করতে পারতেছে। এন্ড ফেসবুক, সোশ্যাল মিডিয়া এমন একটা যুগ, আসলে যে কেউ চাইলে যে কারণে পোস্ট করতে পারে। বাট আলটিমেটলি আপনি কিন্তু ভেতরের খবর জানেন, যে আমি আসলে কি করে আসছি, আমি কি আদৌ নিজেরে মানে পুশ করছি কখনো যে আমি এই অবস্থানে যাইতে চাই, আমি এত টাকা ইনকাম করতে চাই। এখানে যারা যেই সকল ভাইয়ারা জবের সাথে আছে, ব্যবসার সাথে আছে, হ্যাঁ, আমরা অনেকে মনে করি না ব্যবসা অনেক সহজ। অনেকে বলে কিন্তু, দেখেন ভাই চাকরি ছাইরা ব্যবসাতে আসো। তো চাকরি যারা করে তাদের চেয়ে বেশি কষ্টে থাকে ব্যবসায়ীরা, ঠিক না? ব্যবসায়ীদের সবসময় মেন্টাল প্রেশার থাকে। একটাই জিনিস, সেটা হচ্ছে কিছুটা ফ্রিডম আছে। তারপরও ফ্রিডম মানে কি,
আমার ভালো লাগতেছে না আমি আজকে ঘুমাই থাকবো, আমার ভালো লাগতেছে না আমি ঘুমাই থাকলে কালকে আমার বাসায় চুলা জ্বলবে না, তার মানে আমার ভালো না লাগলেও যাইতে হবে, ঠিক না? সো ব্যবসা মানে প্রত্যেকটা জায়গায় ভাই আমার টাকা আছে, আমি ইনভেস্ট করতেছি, তারপরেও তো আমি প্রেসারে আছি, আমি কাজ করতেছি ধরেন, কিন্তু আবার আমার কাছে টাকা নাই, আমার টেনশনও নাই, আমি কিছুই করতেছি না, কিন্তু আবার আমি চাইতেছি যে আমার জন্য একটা ধানমন্ডিতে বাড়ি হয়, আমার জন্য একটা ফ্ল্যাট আমি কিনতে পারি, চাই না এগুলা? কিন্তু এগুলো চাই কেন? কারণ আমার স্বপ্ন দেখতে কোনো বাধা নাই, কারণ আমি গরিব। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা বড় লোকের মতো, কিন্তু আসলে আমি গরিব, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, সো এই কথাগুলো আমি আপনাদেরকে কোনো বলতেছি যেন অ্যাটলিস্ট এই আর যে 6 মাস আছে, এই 6 মাস 1 বছর তো থাকতেছেন এখান থেকে বের হওয়ার আগে যেন কিছু একটা নিয়ে বের হইতে পারেন, যে অ্যাটলিস্ট বের হয়ে কইতে পারেন যে ভাই আমি যেই টাকাটা দিয়ে ভর্তি হয়েছি এই টাকাটা অ্যাটলিস্ট আমি এখান থেকে তুইলা নিয়ে আসছি, কিছু একটা কইরা নিয়ে আসছি। এই জিনিসটা করার জন্য হইলেও আপনার লাইভ ওয়েবসাইট বা যা যা মেন্টররা আপনাদেরকে বলছিলেন এই জিনিসগুলো করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে। হ্যাঁ, এরপরে আপনি চাইলে কি করতে পারেন, সার্ভিস বিক্রি করতে পারেন। সার্ভিসেরও কিন্তু বিভিন্ন ধরন আছে, যেমন আমাদের স্টুডেন্টরা, আপনারা আসলে কি সার্ভিস দিবেন, আপনাদের কাছে সার্ভিস দেওয়ার মতো আসেই হচ্ছে কি, যে ধরেন কি বলে এটাকে ডিজিটাল মার্কেটিং যে রিলেটেড সার্ভিসগুলা, অথবা ধরেন এই আইটি রিলেটেড সার্ভিস। আমি আপনাদেরকে মেবি প্রথম ক্লাসে একটা জিনিস বলছিলাম যে এমনও স্টুডেন্ট আছে যে কি করে জানেন, ও হচ্ছে একটা মানে ওরা 3 জন মিলে একটা ইয়ে করছে, ওই যে আপনার কি বলে মানে সার্ভিস বিজনেস ওপেন করছে, যে বাসা বাড়িতে গিয়ে আপনার হচ্ছে ফ্রিজ ক্লিন করবে, সোফা ক্লিন করবে, এগুলো কিন্তু বাংলাদেশে এখন ভালো চলে। হ্যাঁ, কার্পেট ক্লিন করে দেয়, ফ্লোর ক্লিন করে দেয়, আছে না? ওরা কি করছে, ওদের কাছে কিন্তু নট এ সিঙ্গেল মেশিন আছে, এগুলোর মেশিন তো অনেক এক্সপেন্সিভ, ওরা স্টুডেন্ট, ওরা এত টাকা কই পাবে? ওরা কি করছে, ওই যে খাম্বার মধ্যে লিফলেট লাগায় না, বাসায় গিয়ে পরিষ্কার করা হয়, ইঁদুর মারা হয়, তেলাপোকা মারা হয়, ওরা ওই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছে, এন্ড ওরা 12-13টা টি শার্ট বানাইছে ওদের ব্র্যান্ডের নামে, ওই কোম্পানির সাথে যোগাযোগ করছে, ভাই আমি তোমাদেরকে কাজ আইনা দিব, তোমার ব্র্যান্ডের দরকার কি টাকা, আর আমার দরকার ব্র্যান্ড ভ্যালু, আমার টি শার্ট পরে তোমার এমপ্লয়ি ওইখানে যাবে, যা কাজ করে দিবে, যেই অ্যামাউন্ট পাবে সেই অ্যামাউন্টের ম্যাক্সিমাম পার্সেন্টেজটা তোমার, 1% আমার, ধরেন 80% তুমি নিয়ে যাবা, যেহেতু কাজটা আমি আইনা দিছি, সো আমার 20% দিতে হবে, বাট যাবে কার ব্যানারে, আমার ব্যানারে। সো মানুষ যখন ওই টি শার্টটা পরে যখন ওই এমপ্লয়িরা ঢুকতেছে, তো ওরা তো দেখতেছে যে এরা এই কোম্পানি থেকে আসে, পরবর্তী ক্লায়েন্টটা বাড়িতে ওই এই টি শার্টটা হেল্প করতেছে তাদেরকে। তো দেখেন এখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই, ইনভেস্টমেন্ট আছে কোথায়, এই যে ফেসবুকে একটা অ্যাড রান করতেছে যে আপনার বাসা বাড়ি আমরা পরিষ্কার করে দিব, এই অ্যাডের পেছনে যে ইনভেস্টমেন্ট, এটা রিস্ক নিছে যে ভাই 20,000 টাকা খরচ করে দেখি কি হইতে পারে রেজাল্টটা, ঠিক আছে? সো সার্ভিসও এরকম অনেকে অনেক ধরনের সার্ভিস বিক্রি করতেছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আসলে কি করবেন। এখানে যে বিষয়গুলো আছে দেখেন, আপনারা গুগল অ্যাডস শিখতেছেন, দিস ইজ ট্রু, বাট গুগল অ্যাডস আপনাদের জন্য এই মুহূর্তে কোনো কাজে লাগবে না। কেন লাগবে না জানেন? যতদিন না পর্যন্ত আপনি ক্লায়েন্ট পাবেন ততদিন আপনি নিজের জন্য জীবনও একটা গুগল অ্যাডস রান করবেন না। কেন করবেন? হুদাই রান করবেন। ফেসবুক অ্যাডস হলে বলতাম করবেন, যে একটা পেজে লাইক বাড়ানোর জন্য 200 টাকা খরচ করে দেখি, কিন্তু গুগল অ্যাডস তো একটু এক্সপেন্সিভ। সো এটা কার জন্য? একটা তো ওয়েবসাইট থাকা লাগবে আমার, রান করার জন্য তো কিছু না কিছু একটা লাগবে আমার, ঠিক না? সো এই জন্য আমার সাজেশন হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, সেটা যে কোনো ওয়েবসাইট হোক, সার্ভিস, ই কমার্স, যা মনে চাই হোক, কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। হ্যাঁ, ওকে। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে টাইপস অফ কিওয়ার্ডস। সো আমরা আমাদের ইন্ডাস্ট্রি, বিশেষ করে গুগল অ্যাডস ভিত্তিক যদি বলি, আমরা কোনটাকে টার্গেট করব? আমরা টার্গেট করবো হচ্ছে ট্রানজেকশনালকে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে কমার্শিয়ালকে। কমার্শিয়াল কিওয়ার্ডগুলো কিন্তু সবসময় বাইং ইন্টেন্ট প্রকাশ করে না, মাথায় রাখবেন। আমরা যদিও এর আগে আপনাদেরকে পড়াইছি এটা বাইং কিওয়ার্ড, ঠিক না? বাট এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই কমার্শিয়াল বিষয়টা সবসময় এক্সাক্ট বাইং ইন্টেন্ট প্রকাশ করে না। আমি যখন লিখতেছি যে বেস্ট ধরেন এয়ার কন্ডিশনার, এমনও হইতে পারে যে আমি পরবর্তীতে কিনবো, কিন্তু এখন আমি জেনে রাখতেছি, ঠিক না, যে কোনটা ভালো এয়ার কন্ডিশনার, হইতে পারে না এটা। কিন্তু যখন আমি লিখবো যে বাই এয়ার কন্ডিশনার আন্ডার 50,000 টাকা, তার মানে মোটামুটি গুগল কনফার্ম যে এই ব্যক্তিটা এই মুহূর্তে কেনার জন্য রেডি।
সো ওর কাছে ওই টাইপের, এখন আমি কি চাই, আমার গুগল অ্যাডস এর মাধ্যমে তো আমি আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা বিক্রি করতে চাইতেছি, তার মানে যেই ব্যক্তিটা ভবিষ্যতে কিনবে ওর চাইতে ভালো না যেই ব্যক্তিটা এই মুহূর্তে কিনবে তার কাছে পৌঁছানো। সো এই জন্য আমরা কমার্শিয়াল মানে কিওয়ার্ডগুলোকে আপাতত রাখতে পারি, কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করব কোনটাকে, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস। হ্যাঁ, এন্ড অ্যাকর্ডিং টু লেন্থ, এটা আপনারা জানেন শর্ট টেল, মিড টেল, লং টেল কিওয়ার্ড কোনগুলা। সো এই ক্ষেত্রেও লং টেল কিওয়ার্ডগুলোর কম্পিটিশন একটু কম থাকে, এটা আমরা আগেও শিখে আসছি, ঠিক না? যে সকল কিওয়ার্ডসগুলো লং টেল কিওয়ার্ডস সেগুলোর কম্পিটিশন অপেক্ষাকৃত একটু কম থাকে, এটা অ্যাডস এর ভিত্তিতেও। হ্যাঁ, অ্যাডস এর বড় বড় ব্র্যান্ডগুলো শর্ট টেলে বেশি ইনভেস্ট করে। যে ধরেন সাজগোজ একটা ব্র্যান্ড আছে না, ও কি করে, ওর কথা হচ্ছে কেউ যদি ভাই লিপস্টিক লিখে তাইলেই যেন সাজগোজ চলে আসে। কিন্তু ধরেন আমি আজকে একটা ব্যবসা শুরু করছি, তখন আমি লিখবো যে বেস্ট ম্যাট লিপস্টিক আন্ডার 500 টাকা। হ্যাঁ, এই কিওয়ার্ডের জন্য আমারটা র্যাঙ্কে আসে, কারণ আমি এই মুহূর্তে লিপস্টিকের কিওয়ার্ডে যদি র্যাঙ্কে যাইতে চাই অ্যাডস দিয়েও, তাহলে আমার প্রচুর ইনভেস্ট করতে হবে, সার্চগোজের সাথে কম্পিটিশন করে আমি পারবো না। সো আমার কি করতে হবে, এমন কিওয়ার্ড যেটা দিয়ে সার্চও হয়, কম্পিটিশনও কম আছে, ঠিক আছে? সো আমরা কি করতে পারি, এখান থেকে লং টেল কিওয়ার্ড প্লাস মিড টেল কিওয়ার্ডস, যে সকল কিওয়ার্ডসগুলো আছে আমরা সেগুলোকে চুজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এটা আমরা শিখবো পরবর্তীতে। তার আগে আমরা আরেকটা জিনিস জানবো, আমরা যদি একটু আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যাই, আমরা একটু ফানেলিং নিয়ে পড়াশোনা করব। যদিও আপনাদেরকে হয়তো এর আগে ফানেল নিয়ে পড়াশোনা করানো হয়েছে। মার্কেটিং এর 3টা ফানেল থাকে, ঠিক না? এন্ড আপনি এই সেলসের ফানেল যে ভালো বুঝতে পারবে তার জন্য ব্যবসা করা সহজ। যদিও বাংলাদেশের মানুষ ফানেল ফুনেল কিছুই মানে না, বাংলাদেশের মানুষের ডিরেক্ট সেলস দরকার। বাট যদি আপনি ব্র্যান্ড তৈরি করতে চান, উইদাউট ফানেল পসিবল না, এটা একদম মাথায় রেখে দিবেন আপনি। হ্যাঁ, সো আপনাকে কি করতে হবে, ওই ফানেলের উপর দিয়েই যাইতে হবে অ্যাজ একটা ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য, যেটাকে আমরা বলি কি টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এন্ড বটম অফ দ্য ফানেল। সো টপ অফ দ্য ফানেলে কি থাকে, টপ অফ দ্য ফানেলে থাকে হচ্ছে মানুষকে আমার প্রোডাক্টটা সম্পর্কে জানানো, প্রচুর মানুষ যেন আমার প্রোডাক্টটা সম্পর্কে জানে, দ্যাটস ইট। আমার প্রোডাক্টটা সম্পর্কে তাদেরকে, মানে আমার প্রোডাক্টটা তাদের কাছে বিক্রি করব, তখন আমার এই উদ্দেশ্য থাকবে না। এন্ড এই পোর্শনটাই একটা ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন, যে যত ভালো ব্র্যান্ডিং করতে পারে। হ্যাঁ, এখানেও টাকা খরচ করতে পারলে দ্রুত হয় জিনিসটা, যেটা আমরা ওই যে অ্যাক্টেল, মানে রবি, যে বর্তমান এটার নাম রবি, এটার প্রিভিয়াস ভার্সন ছিল কি অ্যাক্টেল। মাত্র 7 দিনে মানুষের ব্রেইন থেকে কি করছে, অ্যাক্টেল নাম ওরা মুছায় ফেলছে, 7 দিন সময়ও লাগে নাই। এমন পরিমাণে ক্যাম্পেইন ওরা মানুষের সামনে নিয়ে আসছে, এটা অফলাইন বলেন, অনলাইন বলেন, বিলবোর্ড বলেন, লিফলেট বলেন, হ্যাঁ, বিভিন্ন স্পন্সরশিপে বলেন, সব জায়গায় রবি। এন্ড যেই ব্যক্তিটা অ্যাক্টেল সিম ইউজ করতো, অ্যাক্টেল থেকে পরিবর্তন হয়ে রবিতে আসছে, ও নিজেও ভুলে গেছে এটার নাম যে অ্যাক্টেল ছিল, অনেকে ভুলে এয়ারটেল বলে ফেলে। হ্যাঁ, সো তার মানে বুঝেন যে কি পরিমাণে ব্র্যান্ডিং তারা করছে। সো একটা মানে ব্র্যান্ড যদি আপনি ক্রিয়েট করতে চান, সেলসে ইনভেস্ট করার দরকার নাই। ব্র্যান্ড ইনভেস্ট মানে তৈরি করতে হলে আপনার ইনভেস্ট করতে হবে ব্র্যান্ডিং। যে ধরেন আপনার কি করা লাগবে, এই যে ধরেন আপনারা যারা জিগাতলার রাস্তায় যান, এই যে রাইফেল স্কোয়ারের সামনে বিভিন্ন বোর্ডগুলো আছে না, ওগুলাতে ডিজিটাল যেই এলইডি বোর্ডগুলা, ওগুলাতে কিছুদিন আগে আমাদের ওই কি যেন আসিফ মাহমুদ চৌধুরীর হচ্ছে উনি নিজের ইয়ে লাগাই দিছিল, উনি যখন আশাবাদী ছিলেন উনি নির্বাচন করবেন, সো উনি কিন্তু নিজের প্রচারণা চালাইছে এই বিলবোর্ডগুলা দিয়ে। পরবর্তীতে সরার পরে এখন দেখবেন বিভিন্ন ঘড়ির ব্র্যান্ড, হ্যাঁ, অথবা আমরা যদি এই ইয়েতে যাই, কি বলে এদিক দিয়ে যাইতে এই যে সায়েন্স ল্যাবের মোড়ে একটা বিশাল বড় ইয়ে আছে না বোর্ড, ওটাতে অ্যাড দেখেন না, এগুলাতে কি পরিমাণ কস্টিং আপনারা জানেন, চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, ধরেন 1 বছরে, এক্সাম্পল স্বরূপ 1 বছরে আপনি যদি এই জিগাতলার রাস্তায় বিলবোর্ড যেগুলো আছে এগুলাতে আপনার অ্যাড দেখাইতে চান, কমপক্ষে আপনার 2 কোটি টাকা খরচ হবে, কমপক্ষে, মানে মিনিমাম 2 কোটি টাকা, এটা আমি জাস্ট বললাম, যদি 1 বছর আপনি আপনার অ্যাড দেখাইতে চান, যে টানা 1 বছর আমার অ্যাড চলবে। এটা কে নেবে, এটা উপরের মহলের যারা আছেন তার কর্তৃপক্ষ। হ্যাঁ,
সেটা নিবে কর্তৃপক্ষ। হ্যাঁ, এগুলোর ভাগাভাগির অনেক, এখন এটা আমি আর আপনি কোনোদিনও পাবো না। বিল বোর্ডে গিয়ে সারাদিন ধরে বসে থাকলে যেটা আমার বিল বোর্ড হবে না, এটার জায়গা মতো টাকা চলে যাবে। হ্যাঁ, এখন ভাই এত টাকা ইনভেস্ট করতেছে কেন বলেন তো এই কোম্পানিগুলা? শুধুমাত্র ব্র্যান্ডিং এর জন্য। হ্যাঁ, আরং ধরেন একটা বিজ্ঞাপন চালাইলো, আরং কিন্তু জানে যে এই বিজ্ঞাপন দেখা আরং থেকে এই মুহূর্তে কেউ কিনতে চলে আসবে, এটা হবে না। কিন্তু এই যে যাইতে আসতে আপনি আরং 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 দেখতেছেন না, দেখবেন আমারে ধরেন বাসা থেকে আম্মা বললো যে একটা গুঁড়া মরিচ নিয়ে আয় অথবা একটা হলুদের প্যাকেট নিয়ে আয়, আমার মুখ থেকে অটোমেটিক্যালি বেরোয় চলে আসে একটা রাঁধুনির গুঁড়া মশলা দেন, একটা কেন রাঁধুনি ছাড়া আর ব্র্যান্ড নাই? আছে, বাট ওই যে ব্র্যান্ডিং তৈরি করে ফেলছে, আপনার ব্রেইনে দিয়ে দিছে যে ভাই এই ব্র্যান্ড মানে রাঁধুনি মানেই গুঁড়া মশলা সেরা, ঠিক না? দ্যাটস ইট, এতটুকু। এটার জন্য কিন্তু তারা কম টাকা খরচ করে নাই। এক একটা ইনফ্লুয়েন্সারে লাখ লাখ টাকা দিয়ে বলতেছে আপা আপনি একটু রান্না করেন, রান্না করার সময় আপনার বলারও দরকার নাই। হ্যাঁ, যে আপনি কি করবেন, শুধু আপনার কিচেনটা ঘুরায় দেখাবেন, সব সময় যেন আপনি রান্না করতেছেন, মানে আপনার 50,000 ফলোয়ার আছে, ওরা আপনার রান্নাটা দেখবে, ওরা দেখলে ওদের ব্রেইনে না অটোমেটিক্যালি এটা ক্যাচ করবে যে এই আপা রান্না করতেছে রাঁধুনি দিয়া, তার মানে উনি কিন্তু মাঝখানে আবার বইলা দিবে এরকম যে আমি সবসময় রাঁধুনিটা ইউজ করি কারণ এটা করলে রান্নাটা বেশি মজা লাগে। দ্যাটস ইট, শেষ। এই যে কথাটা কইছে এইটা আরেক আপার ব্রেইনে হিট করে ফেলছে, তার মানে গুঁড়া মরিচের জায়গায় রাঁধুনির গুঁড়া মরিচ দিলে মনে হয় রান্না বেশি মজা লাগে। এন্ড উনি এইটার অটোমেটিক্যালি, এইটাও কিন্তু দেখবেন মানুষ তার ব্রেইনকে পুশ যেভাবে করে, ওর ব্রেইন এইভাবেই কাজ করে, এন্ড ওর স্বাদ এইভাবে কাজ করে। মানে আপনি যখন চিন্তা করবেন রাঁধুনি দিলে গুঁড়া মানে এটা মজা হয় বেশি, আপনার মজা না হইলেও ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। ওই যে একটা গল্প ছিল না, যে এক লোকরে বলা হয়েছিল যে আপনি জেলের ভেতরে ওনার মানে মারা হবে ওনাকে কিভাবে, সাপের কামড়ের মাধ্যমে। এক্স্যাক্টলি, ওনাকে বলছে আজকে রাতে তোমার এখানে সাপ ছেড়ে দেওয়া হবে, অনেকগুলো সাপ ছাড়া হবে, তুমি মারা যাবে এই সাপের কামড়ে। এটা অনেকে বলে গল্প, অনেকে বলে বাস্তবতা। এন্ড পরবর্তী দিনে উনি মারা গেছে এবং ওনার এখানে আসলে কোনো সাপ ছাড়া হয় নাই, এন্ড ওনার ব্লাডের মধ্যে সাপের বিষ পাওয়া গেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। উনি এত পরিমাণে এটা নিয়ে নেগেটিভ চিন্তা করছে যে ওনার ব্লাড ওনার এখানে মানে বিষে পরিণত হয়েছে। সো চিন্তা করেন যে আপনি আপনার এটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, আমরা সব সময় নেগেটিভ চিন্তা বেশি করি। এটা কি বিশ্বাস করেন? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি কি চিন্তা করবেন জানেন, আচ্ছা আমি যদি একটা বাস এসে আমার ধাক্কা মেরে দেয়, আচ্ছা আমার জন্য কে কে কানবে? আমার মাথায় এইসব চিন্তা আসতেছে, কে রে ভাই? আমি তো চিন্তা করবো আচ্ছা আমি যদি এখন বাসে না চলে প্লেনে উঠতে পারতাম, এই চিন্তা আমি আপনি জীবনও করি না। আমি চিন্তা করে নিয়েছি আমার ধাক্কা মারি দিছে, হ্যাঁ লাশ লয়ে গেছে, কে কান্দা, কি রে ভাই, হ্যাঁ যদি কি হবে। এই নেগেটিভ থট, এটা কিন্তু এগুলো সাইকোলজিক্যাল বিষয়, এগুলো আপনাকে সবসময় পিছনে ফেলে, আপনাকে সবসময় মানে আপওয়ার্ড চিন্তা করতে, পজিটিভ চিন্তা করতে। এটা যদিও পসিবল না, হ্যাঁ, কারণ কি আমরা কারণ এটারও রিজন আছে, মানুষ ব্যস্ত থাকলে ভালো থাকে, ঠিক না? কিন্তু আপনি যখন ব্যস্ত না থাকবেন, আপনি ধরেন একা একা বসে আছেন, নট এ সিঙ্গেল সেকেন্ড মানুষ কথা না বলে থাকে। আপনি যখন এখন বসে আছেন, আপনি কি কথা না বলে আসছেন? আপনি কিন্তু নিজের সাথে নিজে কথা বলেন, ওই কথাও আপনি বলতেছেন নেগেটিভ, ঠিক আছে? ওই কথাও আপনি নেগেটিভ বলতেছেন। আপনার ধরেন কারো লোক ঝগড়া লাগছে, হ্যাঁ, আপনি চিন্তা করতে আজকে খামো না আমি, হ্যাঁ না খাইলে কি হবে, ও কি খাইছে, আচ্ছা এই চিন্তা থেকে আমি কোন পর্যন্ত চলে গেছি, দেখা গেছে নিজের মেরে ফেলছি। এইসব নেগেটিভ চিন্তা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, তাইলে অনেক কিছু করা যাবে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, সেটা আবারও বলছি, অনেক সময় আমি বলি বই পড়তে হবে, বই পড়তে হবে। বই পড়লে ব্রেইন অনেক ভালো কাজ করে, অনেক বলতে অনেক ভালো কাজ করে। এটা আপনি না পড়ার, আপনাদের ওই হ্যাঁ ইয়ের বই না, আবার যেই বই দেখলে ঘুম আসে, ধরেন আমি আপনার আইনা বললাম ফাইন্যান্সের এই বইটা পড়েন, আপনি ফাইন্যান্সের স্টুডেন্ট, আপনার কাছে তখন বিরক্ত লাগবে। অ্যাকাউন্টিং এর এই বই বলেন, যেটা দেখে আমার নিজেরই ধরেন মানে মাথা মতো গরম হয়ে যায়, হ্যাঁ আই হেট অ্যাকাউন্টিং। সো এখন বিষয়টা হচ্ছে আপনি পড়বেন কি, আপনি ধরেন মার্কেটিং এর প্রচুর পরিমাণে বই আছে, এগুলো পড়তে পারেন। সেলফ ডেভেলপমেন্টের প্রচুর বই আছে, এগুলো পড়তে পারেন। হ্যাঁ, রিসার্চের বিভিন্ন বই আছে, এগুলো পড়তে পারেন। প্রথম এক সপ্তাহ আপনার কাছে বিরক্তিকর মনে হবে, যে বই পড়া জিনিসটাই অনেকের কাছে বিরক্তিকর। এক সপ্তাহ 15 দিন 20 দিন পরে
দেখবেন আপনার মানে বই ছাড়া মানে হবে না। হ্যাঁ, একটা সময় থাকে মানুষের বই দেখলে ঘুম আসে, আর কিছু মানুষ আছে যারা বই না পড়লে মানে হচ্ছে তাদের ঘুম আসে। হ্যাঁ, সো এখন আপনার এমন কিছু বই আছে, আমি কিছু বইয়ের সাজেশন আপনাদেরকে দিতে পারবো। ওই বইগুলো যদি আপনারা পড়েন মানে দেখবেন যে আপনার চিন্তা ভাবনা আর আমি যদি বই না পড়ি আমার চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য থাকবে, অনেক কিছু মানে শিখতে পারবেন ওই বইগুলা পড়ে। হ্যাঁ, অনেক বই আছে, আসলে কয়টার নাম বলবো আপনাদের সাথে। আপনারা কি কোনো গ্রুপ ক্রিয়েট করছেন? ওইটাতে আমাকে জাস্ট অ্যাড করে দিন, ওইটাতে আমি অনেক কিছু শেয়ার করতে পারবো আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি ক্লাসটা শেষে। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ফানেলিং। হ্যাঁ, সো ফানেলিং অনেক বড় মানে একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয় ফর ব্র্যান্ডিং, ফর বিজনেস। আপনি যে কোনো কিছুকে একটা বিজনেস হিসেবে চিন্তা করতে হবে, অ্যান্ড এই বিজনেসে ভালো করতে হলে আমার ফানেলের উপর দিয়েই যাইতে হবে। সো তার মানে হচ্ছে আমি যদি একটা বিজনেস ভালো করতে চাই, আমার প্রথম কাজ হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড করা। অ্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমি সকালবেলা বলতে চাইছিলাম, যে বর্তমানে যেই সকল বিজনেসগুলা শুধুমাত্র ম্যাটার উপর ডিপেন্ডেবল, তারা ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারা কেন, এই যে ধরেন সামনে পলিটিক্স মানে আসতে নির্বাচন আসতেছে, তখন গিয়ে তাদের অনেক ধরনের ঝামেলায় পড়বে। কারণ কি, ঠিক ফেব্রুয়ারির 1 তারিখ থেকে দেখবেন মানুষের ভেতরে নির্বাচন ছাড়ার কোনো কথা নাই। ইভেন মানুষ এখন নিজের ঘরের মধ্যে পর্যন্ত নির্বাচন নিয়ে সারাক্ষণ আলোচনা করে, ঠিক না? এটা আমার আপনার সবার ঘরেই হবে। সো তখন আস্তে আস্তে সেলসে শুধুমাত্র ম্যাটার উপর ডিপেন্ডেবল থাকলে আপনার সেলসে ইম্প্যাক্ট পড়বে। তো আপনার কি করতে হবে, আপনার ডাইভার্সিফিকেশন দরকার আছে, আপনার ট্রাফিক সোর্স, হ্যাঁ এইটা মানে ডেটা সোর্স যেটাকে আমরা ম্যাটার ভাষায় বলি, ট্রাফিক সোর্স ভিন্ন হইতে হবে। এন্ড ম্যাটা কি করে, ম্যাটা কিন্তু বিজনেসকে ডোমিনেট করে। ম্যাটা যখন বুঝে এই ব্যাটা আমার উপর, এটা তো মানুষই করে। ধরেন আপনি যখন কাউরে বুঝায় ফেলবেন যে তোমার ছাড়া আমি বাঁচবো না, শেষ, উই আপনারা নাচাবে, ঠিক না? ও তো বুঝা গেছে আমার ছাড়া ওর কোনো অপশন নাই। সো ও যা বলবে আপনি তখন তাই করবেন। বাট আপনার কাছে যখন 4-5টা অপশন থাকবে, যে তুমি না থাকলেও কিন্তু ও আছে বুঝালেও, এখন দেখবেন ওই আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। সেই ম্যাটারে যদি বুঝাইতে পারেন ভাই তোরে ছাড়াও আমার কাছে টিকটক আছে, তোরে ছাড়াও আমার কাছে গুগল আছে, তোরে ছাড়াও আমার কাছে এই প্ল্যাটফর্মগুলো আছে, তখন ও আপনার ডলার বার্ন করার আগে চিন্তা করবে। এন্ড এই জন্য বলা হয় একটা ব্যবসাকে কখনোই একটা স্পেসিফিক কেন্দ্রে রাখেন না, তাহলে ঝামেলা। এটা আমাদের ওই যে অনেকে বলে না যে লাইফে কখনো একটা ইনকাম সোর্স রাখবেন না, তাহলে বিপদে পড়বেন। হ্যাঁ, যেমন ধরেন আমরা যারা ধরেন আমি ঢাকায় বাসা ভাড়া দিয়ে থাকি, এন্ড আমার ইনকাম সোর্স যদি আমার চাকরি হয়, আমরা যেহেতু প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, মানে প্রাইভেট কোম্পানির চাকরি মানে মেটাভার্সের চাকরি যদি এক রাতের মধ্যে চলে যেতে পারে, টুইটারের চাকরি যদি এক রাতের মধ্যে চলে যেতে পারে, অত তো মানে 20 লাখ 30 লাখ টাকা স্যালারি মানুষের, আমার আপনার চাকরি যাইতে খুব বেশি সময় লাগার কথা না। আজকে কোম্পানি খারাপ করতেছে, কালকে আপনারা বইলা দিবে যে ভাই আমরা তোমাকে আর মানে বহন করতে পারতেছি না, তোমার আসার দরকার নাই কালকে থেকে। তো আমার ইনকাম সোর্স যদি এইটাই হয়, তাহলে আমার কি করতে হবে, কালকের পরের দিন আমি কি খাবো, এর পরের মাসে আদৌ আমি ঢাকা শহরে সাস্টেইন করতে পারবো কিনা, এটা নিয়ে আমার চিন্তা করতে হবে, ঠিক না? বাট আমার যদি মাল্টিপল ইনকাম সোর্স থাকে, সেক্ষেত্রে আমার এইটা না হইলে ওইটা তো আছে, অ্যাটলিস্ট সাস্টেইন করার মতো অবস্থাতে আছে। সেম ভাবে আপনার একটা বিজনেস যদি ম্যাটার উপরে ডিপেন্ডেবল রাখেন, হইতেই পারে যে ম্যাটার এই মুহূর্তে ভালো কাজ করতেছে না, করে না, এরকম মাঝে মাঝে দেখবেন আপনি ইনভেস্ট করতেছেন, ভালো কন্টেন্ট দিতেছেন, তারপর রেজাল্ট খারাপ, তখন আপনি কি করবেন? তো এমন যেন হয় মেটা থেকে সেল না আসুক, সমস্যা নাই, মেটা থেকে যেন আমার 20% সেল আসে, বাকি 80% যেন আমার বাইরে থেকে আমি নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা, আপনার নামটা? ওকে, ঠিক আছে। সো আমরা যেটা করব, ওই ফানেলিং এর জন্য শুধুমাত্র গুগলের দিকে ফোকাস করলেও হবে না। আপনি যখন কোনো একটা ব্যবসা শুরু করবেন, ওই ব্র্যান্ডিং পারপাসে আপনার গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন সকল প্ল্যাটফর্মকে সমান তালে ইউটিলাইজ করতে হবে। এন্ড ব্র্যান্ডিং যখন করবেন, সবগুলা প্ল্যাটফর্মে আপনার কি করতে হবে, ব্র্যান্ডিং একসাথে চালাইতে হবে, যেন যেই প্ল্যাটফর্মে যেই মানুষ, এমনও মানুষ বাংলাদেশে আছে যে ফেসবুক চালায় না কিন্তু লিঙ্কডইন চালায়, এরকম অনেক প্রফেশনাল আছে। ফেসবুকে তারা অ্যাক্টিভ না, তাদের দরকারও পড়ে না ফেসবুকে। হ্যাঁ, অনেক ভালো ভালো মার্কেটার আছে যারা ফেসবুকে সচরাচর ঢুকেই না। তারা কি করে,
তারা ঢুকে কোথায়? অ্যাডস অ্যাকাউন্টে, ঢুইকে অ্যাড রান করে বেরোয় আবার চলে যায়, শেষ। হ্যাঁ ঠিক আছে, আপনার নাম? রাকিব হাসান। আমার 16 তারিখেও প্রেজেন্ট দেওয়া হয়নি। 16 তারিখ হয় নাই বলতে মানে প্রেজেন্ট দেয়নি। প্রেজেন্ট বলতে লিখে গেছে যে মানে এটা না না লিস্ট ছিল, ওইটা না, ওইটার আগেরটা। ওটা তো আমি প্রেজেন্ট ডাকছি সবার। ওটা তো একটু আগে আমি আমি আগে লিখে গেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দিয়ে দেবো। ঠিক আছে। ওকে, সো আমরা এই ফানেলিং এর বিষয়টা একটু সবাই মেনটেন করব। হ্যাঁ, সো আপনি যখন এইখানে অ্যাড রান করতে যাবেন, মানে গুগলে অ্যাড রান করতে যাবেন, এর আগে তো আপনারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ দেখছেন। সো আচ্ছা, আমাকে তার আগে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ফেসবুকে কত ধরনের অ্যাড রান করা যায়, কে কে বলতে পারবেন? হাত তোলেন, তাহলেই হবে। কেউ কোনো কথা বলবো না। হ্যাঁ, কত ধরনের অ্যাড রান করা যায়? মাত্র 2-3 জন বলতে পারি। ভাইয়া বলেন। মানে অবজেক্টিভ, না, কত ধরনের ক্যাম্পেইন রান করা যায়, মানে অ্যাড রান করা যায়? অ্যাওয়ারনেস, এনগেজ, ট্রাফিক। দিস আর অবজেক্টিভস। হ্যাঁ 11। ওকে ঠিক আছে, আর কারো কোনো আইডিয়া? রিফাত ভাই বলেন। টোটাল এটা মানে এক একজনের এক এক রকম মতবাদ আছে, এটা 12 থেকে 14 ধরনের অ্যাড রান করা যায় ফেসবুকে টোটাল। যেমন কি কি? ইমেজ অ্যাড, হ্যাঁ, ভিডিও অ্যাড, ক্যারুসেল অ্যাড, হ্যাঁ, লিড জেনারেশন অ্যাড, কালেকশন অ্যাডস, এরকম বিভিন্ন মানে 12 থেকে 14 ধরনের। কারণ অনেকে বলে ক্যারুসেল অ্যাড, আবার অনেকে স্লাইড শো অ্যাড বলে। সো আসলে আলটিমেটলি দুইটা জিনিস সেমই হয়। সো এখন আমরা অবজেক্টিভ দেখছিলাম কয়টা? 6টা। ওকে, সো আমরা যদি একটু এখানে আসি, ক্যাম্পেইনে যাই, সেম ভাবে আপনি এইখানেও টোটাল 6টা অবজেক্টিভ পাবেন। কয়টা অবজেক্টিভ পাচ্ছি আমরা? 6টা। মানে মূলত 6টা অবজেক্টিভ, এটা কোনো অবজেক্টিভ না, এটা হচ্ছে যে কোনো অবজেক্টিভ ছাড়া একটা ক্যাম্পেইন যদি আপনি রান করতে চান। হ্যাঁ, সো দেখেন, আমরা যদি ফানেলিং এর ভিত্তিতে বলি, ফানেলিং এর ভিত্তিতে বললে এখানে প্রথমে একটা নামই দেওয়া আছে, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। তাহলে এটা কিসে পড়ে ভাই? এটা পড়ে হচ্ছে আমাদের টপ 4-তে, অর্থাৎ টপ অফ দ্য ফানেলে, ঠিক না? এখন আমরা কিন্তু আবার এটাও অনেকে জানি, টফো মানে হচ্ছে শুধু অ্যাওয়ারনেস, কনসিডারেশন না। আমরা মোফো মানে হচ্ছে মিডল, ওইটাকে আমরা কনসিডারেশন বলি, বাট গুগল অ্যাডসে এটাই অ্যাওয়ারনেস প্লাস কনসিডারেশন এক জায়গাতে পড়তেছে। হ্যাঁ, এরপরে এখানে যে অ্যাডটা আছে সেটা হচ্ছে কি? ওয়েবসাইট ট্রাফিক। এই অ্যাডটা হচ্ছে মূলত এখানে কি? মিডল অফ দ্য ফানেল, ঠিক আছে, মোফো যেটাকে আমরা বলি। আর আমরা মেটা অ্যাডস এর ক্ষেত্রে যদি বলি, ও যেটা ছিল কি? এঙ্গেজমেন্ট ছিল না একটা টাইপ। সো এঙ্গেজমেন্ট হচ্ছে মূলত মিডল অফ দ্য ফানেল। এঙ্গেজমেন্টের উদ্দেশ্য কিন্তু কখনো সেলস না, এটা মাথায় রাখবেন। এঙ্গেজমেন্ট কখন হয়? যখন আপনার ফেসবুকের কোনো একটা পোস্ট কেউ লাইক দিতেছে, কেউ কমেন্ট করতেছে, কেউ শেয়ার করতেছে, তখন এটাকে ফেসবুকের ভাষায় এঙ্গেজমেন্ট বলা হয়। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মার্কেটাররা কি করে? সেলসের জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালায়, করে না এরকম? যে ও মানে ধরেন আমরাও ক্লাসে দেখানোর সময় একটু প্রায়োরিটি দিই এঙ্গেজমেন্টটাকে, এই জন্য অনেকে মনে করে সেলস মানেই আমার কি করতে হবে? ওয়েবসাইট না থাকলে এঙ্গেজমেন্ট না। বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখন এইরকম ভাবে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিচ্ছেন, তখন কিন্তু ফেসবুক বুঝে ওই যে অবজেক্টিভের নামই তো এঙ্গেজমেন্ট। তো অবজেক্টিভ মানে কি ভাই? অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। তোমার এই অ্যাডের উদ্দেশ্য কি? এঙ্গেজমেন্ট বাড়ানো। তাহলে আমি ওই রকম মানুষজনের কাছে পৌঁছাবো যারা এই টাইপের প্রোডাক্টে এঙ্গেজড, তাদের কাছে তোমার অ্যাডটা যাবে। কিন্তু আপনি যদি ওই সেম অ্যাডটা এই সেলসের থ্রুতে রান করতেন, তাহলে কি হতো? ফেসবুক তখন বুঝতো যে এই মানুষটা কি চাইতেছে? সেল চাইতেছে। সো আপনি যখন এই গুগলে অ্যাড রান করবেন, তখন আপনার কি করতে হবে? প্রথমে রান করতে হবে এইটা, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। তারপরে আপনার করতে হবে কি? এই এঙ্গেজমেন্ট বা ওয়েবসাইট ট্রাফিক। এই ওয়েবসাইট ট্রাফিকই হচ্ছে গুগল অ্যাডস এর ভাষায় এঙ্গেজমেন্ট, যে আমার ওয়েবসাইটে কেউ আসতেছে, আসার পরে কোনো একটা অ্যাক্টিভিটিস করতেছে। আমরা কিন্তু বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করা যায় না, যে ইভেন্টগুলো ফায়ার হয়। মানে আমার এই ইভেন্টে যদি ক্লিক করে কেউ, তখন আমরা বলি কি একটা ইভেন্ট ফায়ার হয়েছে, যে এটা হইতে পারে অ্যাড টু কার্ট, এটা হইতে পারে চেক আউট, এটা হইতে পারে পারচেজ, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, তারপরে সেলসের জন্য এখানে মানে বটম অফ দ্য ফানেলে এখানে অ্যাড আছে টোটাল 3টা। একটা হচ্ছে
সেলস, একটা হচ্ছে লিড, আর একটা হচ্ছে কি অ্যাপ প্রমোশন। তিনটার পার্সপেক্টিভ ভিন্ন। সেলস রান করে কারা ভাই? সেলস রান করে হচ্ছে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা, অথবা যারা সার্ভিস নিয়ে কাজ করে তারা কিছু কিছু সময় সেলস রান করে, অথবা যারা বিশেষ করে মানুষের ডেটা নিয়ে কাজ করে তারা রান করে কোনটা? লিডস। যেমন ধরেন রিয়েল এস্টেট কোম্পানি, ওর কিন্তু সেলস দরকার না, ওর দরকার কি? ওর দরকার হচ্ছে লিড, মানুষের ডেটা। এইটা নিয়ে ও পোলাপাইন বিজনেস করে। কিরকম ব্যবসা করে? যে ধরেন ওর কাছে ও কি করে, ও একটা ফেসবুকে পেজ তৈরি করছে, পেজ তৈরি করার পরে ও কি করে, এই যে ধরে ও দেখে আগে শান্তা এই মুহূর্তে কোন অ্যাড চালায় রাখছে, শান্তা হোল্ডিংস, ও দেখে আনুয়াল ল্যান্ডমার্ক কোন অ্যাড চালায় রাখছে, ও দেখে হচ্ছে আপনার সুবাস্তু প্রপার্টিস কোন অ্যাড চালায় রাখছে, ওদের ডেটাগুলো আগে কালেক্ট করে। আর যদি কোনো লুক থাকে তাহলে তোর কোনো কথাই নেই, যে এই আনুয়াল ল্যান্ডমার্ক কি করতেছে, ধানমন্ডিতে, মিরপুরে আর উত্তরায় ফ্ল্যাট বিক্রি করার জন্য অ্যাড ক্যাম্পেইন রান করে রাখছে। এবার ওই সেম জিনিসগুলো ও নেয়, নিয়ে ওদের চাইতে আরো সুন্দর করে একটা ভালো ক্রিয়েটিভ বানায়, দরকার হলে ভিডিও ক্রিয়েটিভ বানায়, বানায় কি করে একটা সুন্দর করে অ্যাড রান করে দেয় গুগলে, ফেসবুকে, যে ভাই আনুয়াল ল্যান্ডমার্কের এই ফ্ল্যাট যদি কিনতে চান, আপনি যদি ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে কি করেন, আমার এখানে রেজিস্ট্রেশন করে ফেলেন এখনই। হ্যাঁ, মাত্র 25 লাখ টাকা ইনভেস্ট করে একটা ফ্ল্যাট বুকিং দিতে চাইলে আমার এখানে আসে না আপনাদের সামনে এরকম অ্যাড, যে ফ্ল্যাট বুকিং এর জন্য। ওই অ্যাডের ওই আনুয়াল ল্যান্ডমার্কের মালিক তো আর ও না, ওর কাজ হইতেছে কি এই লিড গুলা কালেক্ট করা। এবার ধরেন ও যদি 100টা লিড পায়, এবার কি করবে, ও যাবে কার কাছে? আনুয়াল ল্যান্ডমার্কের মালিকের কাছে, আনুয়াল ল্যান্ডমার্কের অথরিটির কাছে গিয়ে বলবে, আপনার ধানমন্ডিতে ফ্ল্যাট কেনার জন্য আমার কাছে 50টা লিড আছে, উত্তরে ফ্ল্যাট কেনার জন্য আমার কাছে আরো 50টা লিড আছে, এই লিডগুলো আমি আপনার কাছে বিক্রি করতে চাই। কত টাকা করে? এক একটা লিড 10,000 টাকা করে কিনলে আমি আপনার কাছে বিক্রি করব। ঠিক আছে, এখন ও চিন্তা করবে কি, 10,000 টাকা করে 100 লিড কিনতে গেলে আমার কত টাকা খরচ হইতেছে? ধরেন 10 লাখ টাকা খরচ হইতেছে। তো 10 লাখ টাকা খরচ করে যদি আমি 100 লিডের মধ্যে 5টা বিল্ডিং বিক্রি করে দিই, মানে 5টা ফ্ল্যাট বিক্রি করে দিতে পারি, হ্যাঁ, ও আবার অনেকে পার্সেন্টেজ চায়, যে যদি আমার থ্রুতে কেউ কিনে আমার 1% দিয়েন, হ্যাঁ, ওরা পার্সেন্টেজ দিতে রাজি হয় না সচরাচর। হ্যাঁ, ও কি করলে 100টা লিড ধরেন 10, ও অবশ্যই কোয়ালিফাইড লিড কিনে এর আগে যাচাই বাছাই করে নেয়। এখন আবার কেন কোয়ালিফাইড না হওয়ারও কিছু পসিবিলিটিস থাকে। ও যখন একটা রান করতেছে, অ্যাড রান করলে ওই অ্যাড কাদের কাছে পৌঁছায়? টার্গেট করে কাদেরকে বলেন তো? টার্গেট করে হচ্ছে, এখন যদি ওইটার প্রবলেম নাই, বিভিন্ন কোম্পানির সিইওদেরকে, নাকি বিভিন্ন বিজনেসের ওনারদেরকে, ফাউন্ডারদেরকে। এখন ফেসবুকে ওই আগের যে টার্গেটিং সিস্টেম ছিল, ওইখানে কি ছিল? ফাউন্ডার কারা? আপনারা সবাই এক একজন ফাউন্ডার। আপনি কি করছেন? আজকে একটা ফেসবুক পেজ তৈরি করে there is a founder and CEO of this company, ও কোম্পানিতে আপনি ছাড়া আর কোনো এমপ্লয়ি নেই, ঠিক আছে? সো দিয়ে দিয়েছেন ওই অ্যাড, আপনার কাছে আসলে আপনি জীবনে এই অ্যাড দেখবেন না। বাট বর্তমানে ফেসবুক তাদের কাছেই পৌঁছায় যারা রিসেন্টলি বাড়ি কেনা নিয়ে কোনো কাউকে মেসেজ দিছে, বাড়ি কেনা নিয়ে ঘাটাঘাটি করতেছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতেছে, সো তাদেরকে হচ্ছে ফেসবুকে অ্যাডগুলো পৌঁছেতেছে। এখন ও 10 লাখ টাকার লিড বিক্রি করছে, ওর হয়তো বা গিয়ে দেখেন সব মিলে খরচ হচ্ছে 30,000 টাকা ওই অ্যাডটা রান করাতে। এটাও একটা ব্যবসা। এই ব্যবসা আমার আপনার মাথায় তো আসবে না ভাই, যে আমি একটা 30,000 টাকার রিস্ক নিয়ে আরেকজনের জন্য লিড কালেক্ট করে তোর কাছে নিয়ে লিড বিক্রি করে দিব। হ্যাঁ, সো এইরকম ব্যবসাও চলে। হ্যাঁ, সো আমরা যেটা করতে পারি, যদি মানে ব্যবসা যদি হয় কোনো সার্ভিস ব্যবসা, অথবা ব্যবসা যদি হয় কিসের, সার্ভিস ব্যবসাও কিন্তু লিড জেনারেশন করে প্রচুর পরিমাণে। দেখবেন বিভিন্ন ইন্ডিয়াতে এটা খুব বেশি চলে। হ্যাঁ, যে বাংলাদেশে কাস্টমারের 3টা ধরন থাকে না, বাংলাদেশে যদিও কোনো ধরন মরণ নাই। হ্যাঁ, কাস্টমারের একটা কাস্টমারকে বলা হয় কোল্ড কাস্টমার, একটাকে হচ্ছে ওয়ার্ম কাস্টমার, একটা হচ্ছে হট কাস্টমার। এখন ইন্ডিয়াতে কিছু কোল্ড কল করা হয়, এরকম কিছু ইনফ্লুয়েন্সার আছে, ওদের ভিডিও আমি মাঝে মধ্যে দেখি। ও একদম ফ্র্যাঙ্কলি কথা বলতেছে যে ভাই আমি এই কোম্পানি থেকে বলতেছি, এরকম একটা সার্ভিস আমরা অফার করে থাকি, আপনার যদি কখনো প্রয়োজন হয় আমি কি জাস্ট আপনি আমাকে জানাবেন, আমি এখন 2 মিনিট আপনার সময় নিব, আপনার এই সার্ভিসটা লাগলে আমাকে জানায়, দ্যাটস ইট। কোল্ড কলগুলো কখনো ডিরেক্টলি সেলসের জন্য হয় না। হ্যাঁ, কোল্ড কল কিন্তু বাংলাদেশে কি করে, আপনারা যদি একবার নাম্বারটা পায় তাইলেই হইছে না, যেই হোক, হ্যাঁ যেই হোক, ও তখন এইটার একটা ভালো দিক আছে, একটা সেলে কনভার্ট করাইতে কোন পক্ষে 8বার কল দেওয়া উচিত।
মানে মিনিমাম 8 বার কল দেওয়ার পরে একটা মানুষকে সেলে কনভার্ট করানো যায়। এটা কিন্তু কঠিন মানে সহজ কাজ না। একটা সেল নিয়ে আমি সবসময় একটা এক্সাম্পল দিই, যে একটা গল্প আছে এরকম, হ্যাঁ, যে ধরেন একটা মা, উনি গেছে মানে ডিম কিনতে, উনি প্রত্যেক দিন 20টা করে ডিম কিনে একটা দোকান থেকে যায়। দোকানদার অনেক দিন যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করছে যে আচ্ছা আপা, আপনি যে আমার থেকে 20টা করে ডিম কিনেন, আপনি ডিম দিয়ে আসলে কি করেন? আপনি কি নিয়ে ব্যবসা করেন? ব্যবসা করার পসিবিলিটিস নাই, কারণ আপনি তো রেগুলার প্রাইসে কিনেন, সো এটা তো আর কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। উনি বলতেছে না, এটা আমার ফ্যামিলির জন্য আমি কিনি। পরে দোকানদার বলতেছে আপনার ফ্যামিলিতে 20 জন মানুষ? বলছে না, আমার ফ্যামিলিতে 3 জন মানুষ, আমি, আমার হাজবেন্ড আর আমার বাচ্চা। বলতেছে আপনারা 3 জন মিলে 20টা ডিম খান? সে না, এইগুলো আমি আমার বাচ্চার জন্য নেই। দোকানদার তার কনফিউজ, এটা কেমন বাচ্চা একদিনে 20টা ডিম খায়? উনি প্রশ্ন করছে আপা, আপনার বাচ্চা সুস্থ আছে তো, একদিনে 20টা ডিম? পরে বলতেছে আমার বাচ্চা 20টা ডিম খায় না, আমার বাচ্চাকে যখন আমি ডিম মুখে দিই ও ফেলে দেয়। তো আমি হিসাব করে দেখছি অ্যাটলিস্ট 20টা ডিম যদি আমি ওর মুখে দিতে পারি, ওই ফেলার পরে যতটুকু ওর মুখে থাকে একটা ডিমের এনার্জি ওর ভেতরে যায়। এটা হচ্ছে বেসিক্যালি মার্কেটিং। মানে মার্কেটারদের কাজ হচ্ছে এইটা, যে আপনি, আমি চিন্তা করি কি 2টা দেওয়ার পরে না খাইলে আমার আম্মা কি করতো, চামচ শুদ্ধ আমার ভিতরে দিয়ে রাখতো, যে খাবি না মানে, হ্যাঁ দরকার হলে তুই খায়া বমি করে দে, কিন্তু তোর খাইতে হইব। এটা হচ্ছে ঠিক না? এন্ড এইটা হচ্ছে বিজনেস, যে ভাই আপনাকে কি করতে হবে, মানে এই যে কল দিলে অনেক সময় দেখবেন আপনাকে কল দিলে অনেক কোম্পানি থেকে বিরক্ত লাগে। যেমন চাল ডালের কোনো এমপ্লয়ি, চাল ডালের এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা গুণ, চাল ডালের কোনো এমপ্লয়ি আজ পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না। ওরে আপনি 3টা গালি দিলে ও চাইবে আপনি আরো 2টা গালি দেন, কিন্তু আপনি ওর সাথে আরো 10 সেকেন্ড বেশি কথা বলেন। হ্যাঁ, ওদের একটা টার্গেট থাকে, একটা কাস্টমারের সাথে তুমি কতক্ষণ কথা বলতেছো। সো ও কি করবে, আপনি যতই গালাগালি করেন, জি স্যার, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ স্যার আলুটা কিন্তু স্যার দেখেন আমাদের এখান থেকে, দিস ইজ কল চাল ডাল, এন্ড এই জন্য এটা ব্র্যান্ড। সো একটা বাংলাদেশের সমস্যা হচ্ছে ওই এরা আসলে এই কলিংটা ভালোভাবে ইউজ করতে পারে, কিন্তু কোল্ড কল, ওয়ার্ম কল, হট কল এগুলো আমরা আসলে খুব একটা বুঝি না। হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভ এটা করে। আপনি যতক্ষণ কোল্ড আছেন, আপনারা হট করার আগ পর্যন্ত ক্রিয়েটিভ আপনাকে কল দিবে। এটা কি আপনাদের ভালো জানার কথা, ঠিক না? আপনাদেরকে, আপনি যদি 1 বছর আগেও ক্রিয়েটিভে রেজিস্ট্রেশন করেন, ক্রিয়েটিভ 1 বছর পর্যন্ত আপনাকে কল দিবে, স্যার আপনি একদিন সময় করে আসেন। হ্যাঁ, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ফানেল নিয়ে। সো ফানেলিং এর আপনারা লিড কার জন্য করতে পারবেন? যারা ডেভেলপমেন্ট কোম্পানি নিয়ে কাজ করে, প্লাস যারা সার্ভিস সেল করে, তারা হচ্ছে, এটাও কিন্তু একটা সেলস, এই লিডটাও একটা কি সেলস, ওই কোম্পানির জন্য এটা সেলস। এরপরে আরেকটা সেলস রিলেটেড, মানে কি বলে এটাকে, বটম অফ দা ফানেলের কন্টেন্ট হচ্ছে কোনটা, অবজেক্টিভ হচ্ছে অ্যাপ প্রমোশন। এটা কার জন্য? এটা হচ্ছে যারা অ্যাপ নিয়ে কাজ করে। ওই যে একটু আগে আমি আপনাদের একটা ডেটা দেখাইলাম না, আমার ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, আমার এটা কিন্তু মূলত অ্যাপ ইনস্টলের অ্যাড। তো আমি কি করছি, প্রথমত মানুষকে, এখন আমি যদি আজকেই মাঠে আইসা বলি আমার অ্যাপটা ভাই আপনি ইনস্টল করেন, অনেক কিছু পাবেন, মানুষ ইনস্টল করবে না। আগে কি করতেছি, আমি একটা ছোট করে কন্টেন্ট দেখাচ্ছি। যেমন বাংলাদেশের বর্তমানে এটার নাম মনে হয় ফুডি না কি যেন, ওই যে আপনার ওই ইয়ার মতো আর কি বলে, ফুড পান্ডার মতো একটা অ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ, এরা কি করছে, ব্যাচেলর পয়েন্ট নাটক আছে না, এরা ব্যাচেলর পয়েন্ট নাটকটাতে পুরোপুরি স্পন্সর করছে। এরা একবারের জন্য, আপনার যদি ব্যাচেলর পয়েন্টের মাঝে মধ্যে বিভিন্ন অ্যাড আসে না, আসলে দেখবেন এরা বলে না যে আপনারা ফুডি অ্যাপটা ইনস্টল করেন, হ্যাঁ, বা অনেক বেশি ইনস্টল, এরা এইসব বলে না। এরা ডিরেক্টলি বলে ফুডির মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো খাবার এখন চাইলে অর্ডার করতে পারেন। দ্যাটস ইট। ওরা ওইভাবে ওদের ব্র্যান্ডিং করতেছে। কারণ এরা যদি প্রথম দিন এসে ফুড পান্ডার সাথে টক্কর দিতে, ওরা কিন্তু পারতো না। ওরা আগে ব্র্যান্ডিং, এরপরে এরা ফুডি কি করছে, আগে মানুষটা ল্যান্ডিং পেজে নিয়ে গেছে, যে ফুডি যে একটা অ্যাপ, এই অ্যাপটার যে একটা ওয়েবসাইট আছে, ওরা কি করছে, প্রথমত ফুডি কি এন্ড ফুডির মধ্যে কি কি পাবেন সেই জিনিসগুলো মানুষকে বুঝাইছে। এরপরে আস্তে আস্তে এখন অ্যাপ প্রমোশনে যাইতেছে। সো আপনার যাই করেন, আপনি যেই ব্যবসায়ী করেন, সেক্ষেত্রে আপনার প্রথমত ব্র্যান্ডিং করতে হবে। মানে সর্বপ্রথম, এন্ড ব্র্যান্ডিং এটা শুধু প্রথমত না, এটা সারা বছর চালাইতে হবে। মানে আপনার ব্র্যান্ড যত জীবন চলবে, তত জীবনই আপনারা, আমরা অনেকে মনে করি কি
ভাই আমার তো এখন সেল টেল ভালো আসে, আমার মনে হয় ব্র্যান্ডিং এর প্রয়োজন নাই। না, এটা কিন্তু ভুল। হ্যাঁ, আপনার ওই আরো একটা ওই আছে না, আপনার চাল ডালের যে গ্রোথ ম্যানেজার যে ভাইটা আছে হুজুর, হ্যাঁ, সো হুজুরের একটা ছিল না, হুজুর বলছিল কি 2 কোটি টাকা খরচ করে প্রত্যেক মাসে চাল ডাল, শুধু মার্কেটিং এ কত টাকা খরচ করে? 2 কোটি টাকা। চাল ডালের মতো ব্র্যান্ড। এন্ড ওদের যে নতুন সিইও যোগ হয়েছিল, অ্যাড হয়েছিল, উনি আইসা কি করছে, প্রথম দিনে আইসা বলছে এই মাস থেকে তোমাদের মার্কেটিং এর বাজেট হচ্ছে আগের মার্কেটিং এর 4/1 তার মানে 50 লাখ টাকা। এন্ড ম্যাক্সিমাম মানুষজন ভাবছে তখন আমাদের চাকরিটা মনে হয় গেছে, যেহেতু বাজেট কমায় ফেলছে, তার মানে এদের কোনো না কোনো ঝামেলায় পড়ছে। এন্ড উনি তখন বলতেছে, উনি তখন গ্রোথ ম্যানেজার হিসেবে ছিলেন চাল ডালের, উনি বলতেছে যে আমাদের 2 কোটি টাকার জায়গায় 50 লাখ টাকা বাজেটে যখন আমরা অ্যাড রান করলাম বা মার্কেটিং করলাম, আমরা দেখলাম সেলসে না কোনো চেঞ্জ আসে নাই। মানে সেলস 2 কোটি টাকার যা আসতো, আমার 50 লাখ টাকা যে তাই আসতেছে। ওই দিন আমরা বুঝে গেছি চাল ডাল ইজ এ ব্র্যান্ড। এখন আর চাল ডাল মানুষের অ্যাড দেখায় প্রোডাক্ট কেনার দরকার নেই, চাল ডাল ব্র্যান্ড হয়ে গেছে, মানুষ এমনি কিনে। কিন্তু তারপরে কি চাল ডাল ব্র্যান্ডিং থামাইছে আজ পর্যন্ত? আরং, ভাই আরঙের যারা কাস্টমার তাদেরকে বলা হয় লয়াল কাস্টমার, ওরা যাবেই আরঙে, ও যাই কিনুক আরং থেকেই কিনবে। কিন্তু আরং কি অ্যাড দেখানো বন্ধ করে আপনারে? আরং কি গুগল অ্যাড রান করে না? আরং ফেসবুকে অ্যাড রান করে না? আরং টানাই, ব্যানার টানাইতেছে না? বিলবোর্ডে অ্যাড দেখাইতেছে না? আরঙের দরকার আছে এইসব না। বাট আরং চায় আপনার ব্রেইন থেকে আরং নামটা যেন না সরে, এই জন্য সবসময় আপনার আশেপাশে থাকার ট্রাই করে। হ্যাঁ, সো আপনার যাই করেন, আপনারা এখানে যারা আছেন ইন ফিউচার হয়তো বা সবাই ব্যবসার সাথে কানেক্টেড হবেন, এটা ফর শিওর। চাকরি বাকরি করে বাংলাদেশে বেশি দিন সাস্টেইন করা এখন অনেক টাফ। আদৌ চাকরি বাকরি আমারটা থাকবে কিনা আমি এটা নিয়ে টেনশন আছি, আপনাদের কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না। কারণ চাকরির যে বাজার চলে আসছে বর্তমানে, আর এআই যেভাবে ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সো এটা বলাই যায় আমি আপনাদেরকে এখন যা শিখাইতেছি বা শিখাবো, আজকে থেকে 2 বছর পরে এই জিনিস সাস্টেইন করবে না, আর এইভাবে এই জিনিস টোটালি চেঞ্জ হয়ে যাবে। আজকে থেকে 1 বছর আগে, আপনার 6 মাস আগে যা শিখে আসছেন, এখন অনেক কিছু চেঞ্জ হইতেছে না। সো মার্কেটে সাস্টেইন করা চাকরির বাজার অনেক টাফ। সো আপনারা যাই করেন ব্যবসার সাথে কানেক্টেড যদি পসিবল হয়, আমি সবাইকে সাজেস্ট করি এখন থেকেই কোনো না কোনো ছোটখাটো ব্যবসার সাথে কানেক্টেড হয়ে যান। তাতে করে আলটিমেটলি ব্যবসাটা বুঝেন, অ্যাটলিস্ট বুঝতে পারলে পরবর্তীতে গিয়ে শুরু করতে পারবেন আর কি। হ্যাঁ, সেলসের জন্য 100% সেলসে করবেন। সেলস কেন? সেলসের মেসেজ নাই তাহলে? না না না, বোধহয় আর যেটা আপনার ক্রিয়েটিভ যদি ভালো হয়, কস্টিং তো আমি ছেড়ে দিছি ওর উপরে, কস্টিং আমি ছেড়ে দিছি কার উপরে? মেটার উপরে। আমি ওরে বইলা দিছি আমি তোমারে পার ডে $5 বাজেট দিয়ে দিছি, এন্ড আমি হাইয়েস্ট কনভার্সন ভ্যালু সিলেক্ট করে দিছি। আমি চাই আমার প্রোডাক্ট সর্বোচ্চ সেল হোক। আর আপনি যখন এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ সিলেক্ট করতেছেন, তখন আপনি চান সর্বোচ্চ মেসেজ আপনার কাছে আসুক। সো ও তখন দেখবে এই টাইপের, তখন দেখবেন আপনি অ্যাড রান করছেন ঢাকায়, মেসেজ দিতেছে বরিশাল থেকে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে, কারণ ও তখন ওই টাইপের মানুষের কাছে আপনার অ্যাডগুলো পৌঁছাবে। কিন্তু আমার দরকার কি? সেল। যে আমার মেসেজ দিবে ও যেন এই টাইপের কাস্টমার হয় যে অনলাইন থেকে রেগুলার প্রোডাক্ট পারচেস করে। সো এই জন্য আমরা কি করি? সেলস সিলেক্ট করি, কিন্তু আমরা মানে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস, বাট আমার যেহেতু ওয়েবসাইট নেই তাই আমরা কি করি? মেসেজে নিয়ে আসি। আর ওয়েবসাইট থাকলে সবচাইতে ভালো। মানে ওয়েবসাইট থাকলে এটা মানে এটার আসলে সুবিধা বলে শেষ করা যাবে না, কারণ আপনার যখন একটা ওয়েবসাইট আছে আপনার অনেক কিছু কমে যাচ্ছে, মানে প্যারার অনেক বিষয় কমে যেতেছে। প্লাস হইতেছে আপনার আরো বড় সুবিধা হচ্ছে আপনার ট্র্যাকিং সুবিধা হচ্ছে। মানে ওয়েবসাইটে আসলে কিন্তু ধরেন ভাই আমার লাস্ট 6 মাসে মেসেজ দিছে 1000 মানুষ, আমি এই ডেটা ট্র্যাক করে রাখছি। তার মধ্যে 600 মানুষ ছিল যারা আমার এসে শুধু হাই লিখছে, ওরে টার্গেট করে আমার কোনো লাভ আছে? কিন্তু ওয়েবসাইট থাকলে কি হবে? আমার ওয়েবসাইটে আইসা কে কে অ্যাড টু কার্টে ক্লিক করছে, কে কে চেক আউটে ক্লিক করছে, তার ডেটাটা আমি পাইতেছি। তার ডেটা থাকে মানে কি? যে ব্যক্তিটা চেক আউট করছে ওই ব্যক্তি আমার কাছে আরো বেশি রিয়েল কাস্টমার, ওর কাছে অ্যাড নিয়ে যেতে পারলে আমার জন্য ভালো। এটা হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এমন করে জানা যেমন হচ্ছে ওয়েবসাইটে যারা পারচেজ করবে, যেমন মেসেজ ক্যাম্পেইন থাকে যেটা, এটা আপনার এমন এপিআই সিস্টেম করা যায় কিনা? যেমন আমি রাত্রে ঘুমাই পড়ছি, আমার পুরো টিম ঘুমাই আছে, এখন মনে হচ্ছে আমার সেলস করবে, সেলস হবে, যারা অ্যাড টু ক্যাট করবে বাংলাদেশ না বহির্বিশ্ব থেকেও, তারা মানে ওই মেসেজ ক্যাম্পেইনে সবকিছু
আপডেট করা আছে গুগলের এআই সিস্টেমের মাধ্যমে। ও যা যা বলবে সব ওই এআই গুগল তাকে সেই উত্তরটা দেবে এবং সেভাবে তাকে পুরো এই প্রোডাক্টটা কেনার জন্য এই যে আচ্ছা আপনার জন্য প্ল্যাটফর্ম আছে কিন্তু পেইড, রিপচ্যাট, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? একদম হুবহু হিউম্যানাইজ ওয়েতে কথাবার্তা বলবে এবং ওরে লিঙ্ক দিলে, ওরে ছবি দিলে, ওরে এই প্রোডাক্ট। আমরাও তো মেসেঞ্জার চ্যাটবট শিখে আসছি, তা আমাদের চ্যাটবটের লিমিটেশন ছিল, এইটা লিখলে এইটা যাবে, এর বাইরে লিখলে যাবে না, ছিল না এরকম? কিন্তু এগুলার কোনো লিমিটেশন নাই। না ওই যে নিচে লিংকটা প্রাইসিং স্যার বলতেছে যে ধরুন যে আমার কোনো কিছু আমার টিভি কোনো কাজ করবে না, এখন প্রোডাক্ট ওয়েবসাইটে দেওয়া আছে অ্যাড ক্যাম্পেইন চলতেছে, অটোমেটিক সেল হবে, এটা প্রোডাক্ট সেলস করে আমার টাকা পেমেন্ট। না না টাকা পেমেন্ট এখন বাংলাদেশে হ্যাঁ সিস্টেম করতে পারবে, কিন্তু বাংলাদেশে তো আর আপনার পেমেন্ট করবে না মানুষ। হ্যাঁ সেটা করতে পারবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরো হিউজ ইনভেস্টমেন্ট আছে। আপনি যদি বাইরের দেশে সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কি করা লাগবে, আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। পেমেন্ট গেটওয়ে যদি আপনি করতে চান মিনিমাম 30,000 টাকা বছরে খরচ হবে। সবগুলো থাকবে তো একটা ওয়েবসাইট যারা ই-কমার্স যারা বিজনেস এখন ধরুন না, এখন ছোট ই-কমার্স যারা, যেমন আমার যদি একটা ই-কমার্স করে, আমি এই মুহূর্তে কোনো, কারণ আমি জানি বাংলাদেশের কেউ আমারে আগে বিকাশে টাকা দিবে এরকম ভালো মানুষ কম আছে। প্রোডাক্ট দেখার পরে প্রোডাক্ট প্যাকেট ছিঁড়া বলে আমার ভালো নেই, এমনও মানুষ আছে যে উপরে নিচে 8,000 টাকা 3 পিস ভেতরে নিয়ে উপরে বলতেছে, আমি রাইডারে বলছে আপনি দাঁড়ান, গিয়া ওর 200 টাকা 3 পিস ঢুকাই দিয়ে দিছি, রাইডার তো আর খেয়াল করে নাই। যদি বলুন যে আমরা অ্যামাজনে যারা বিজনেস করি, যারা ড্রপ শিপিং বা ড্রপ শিপিং এর হিসাব আলাদা, ড্রপ শিপিং প্লাস ই-কমার্স বিজনেস যারা করে, যে এপিআই মার্কেটিং যারা করে, তাদের ক্ষেত্রে এটা কেমন পরিস্থিতি? হ্যাঁ করতে পারবে, সমস্যা নেই। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা টোটাল জিনিসটা এআই করে দিতেছে। মানে আপনি শুধু একটা ওয়েবসাইট রেডি করে রাখছেন অথবা মেসেঞ্জারে অ্যাড রেডি করে রাখছেন, ওর মতো করে সব সেল পর্যন্ত নিয়ে যেতেছে, আপনার কাজ হচ্ছে শুধু ডেলিভারি করা। স্যার ওখানে বাংলাদেশের যে প্রবলেমটা বেশি, যারা একটা প্রোডাক্ট আমি পারচেজ করার জন্য আগে করছি, ওরা আপনি যেটা বললেন 8,000 টাকা 300 টাকা ঢুকায় দেয়, মানে এটা তো কেউ এটা কোয়ালিটি চেক করে না, কোয়ালিটি চেক করার লোকও নাই, যেটা দাঁড়াতে হয়ে থাকে বেশিরভাগ প্রোডাক্ট দেখাইছে এরকম। এখন এই জন্যই তো আমরা সিওডি দেই, ক্যাশ অন ডেলিভারি কেন দেই, কারণ এটা বাংলাদেশের মানুষ কেন করে, বাংলাদেশের কাস্টমারদেরকে তো ঠকানো হয়েছে না, যে ধরেন দ্বারা যে আপনি অর্ডার করছেন অ্যান্ড্রয়েড ফোন, আপনাকে দিয়ে দিচ্ছে বাটন ফোন, আপনি হয়তো বা চেক করছেন, মানে আপনি ভাবছেন তো অ্যান্ড্রয়েড ফোনই আছে, উপরে নিয়ে গেছেন, রাইডারেরও দোষ নাই, রাইডার তো আনছে ওইটাই, এখন আপনি চেক করে পরে গিয়ে দেখলেন বাটন ফোন, এখানে কিন্তু দারাজেরও দোষ নাই। দারাজ যেটা করছে, দারাজের কোয়ালিটি, কারণ কি দারাজ যখন আমার স্টোরে আসতেছে আমি কিন্তু প্যাকেজিং করে রেডি করে রাখছি, দারাজ ওইটার উপরে জাস্ট ওদের, ইভেন আমি কি করতেছি, দারাজের যে স্কচ টেপটা থাকে ওইটা প্যাচ দিয়ে দিতেছি, সো দারাজ তো আর প্রোডাক্টটা খুইলা দেখতেছে না, প্রোডাক্ট তো আর দারাজের না। আমি আজ পর্যন্ত শুনি নাই আর কি এই ধরনের কোনো জিনিস, এগুলো আপনি শুনবেন বাংলাদেশি হয়েছে, আমি পাই না আজ পর্যন্ত। অ্যামাজনে আমরা ইন্ডিয়াতে গিয়ে যখন অ্যামাজন থেকে প্রোডাক্ট অর্ডার করছি, উইদিন 2 আওয়ার্স আমার সামনে প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, তো এটাকে আর আপনি বাটন ফোন দিয়ে দিবেন নাকি? এইটাকে আর ইন্ডিয়াতে আসে নাকি? ইন্ডিয়া কিন্তু একটা জিনিস শোনেন, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, আপনি অ্যামাজন ধরেন আমেরিকা তো হিসাব আলাদা, ওইগুলোতে তো এইসব চিন্তাই করতে পারবেন না আপনি। ইন্ডিয়ার কথাও যদি বলি, আমি পার্সোনালি ইন্ডিয়া একেবারেই পছন্দ করি না, অনেস্টলি, মানে কোনো দিকে আমি পছন্দ করি না। একটা দিক ইন্ডিয়ার আমার ভালো লাগে, রুলস রেগুলেশনস। আপনি যদি একবার ইন্ডিয়াতে যান তাহলে বুঝতে পারবেন ইন্ডিয়া কতটা রুলস মাইনা চলে, প্রত্যেকটা নাগরিক মানে রুলস মাইনা চলে বলতে, হ্যাঁ এরা ওই যেমন আইসিসিতে 2 নাম্বারই রুলস মেনটেন করে, ইন্ডিয়া আইসিসি ডমিনেট করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক না? আবার একটা গাড়ি, মানে যে লাইনে গাড়ি চলে, একটা ড্রাইভার আপনি পাবেন না, ওই লাইনটা কিন্তু পুরো খালি। আমাদের যেমন 10টা অটো রিক্সা একসাথে ঢুকে যায়, ও ওর দরকার হলে এখানে 4 ঘন্টা বইসা থাকবে, কিন্তু ও এখান থেকে নড়বে না, মানে লাইন ব্রেক করেও যাবে না। উল্টা পথেও ইন্ডিয়ানরা কখনোই যায় না, এটা হচ্ছে এদের, মানে এই জন্য এদের উন্নতি বেশি। এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি ডমিনেট করেছে কারা জানেন? ইন্ডিয়ান আর পাকিস্তানিরা। কেন ডমিনেট করে? তাদের আর কারণ এরা ডমিনেট করার আরো সুযোগ তৈরি করে দিচ্ছে কারা? বাংলাদেশিরা।
আর ও কাজটা নিতেছে $300, আপনি বয়ে রয়েছেন এটা $3 করার লাইগা। ওই আপনারা $3 করবা, আপনি ভাই দেন করি। আপনার মতো আরো 10 জন আছে, 10 জন যে সেম কাজটা দিবে $30 দিয়ে, দাঁতটা ভালো হবে ওরটা ক্লায়েন্টে ডেলিভারি দিয়ে, বাকি $270 ওর। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো ইন্ডিয়া তো এই ধরনের সমস্যা নেই। এটা আপনি যে সমস্যাটার কথা বলছেন যে প্রোডাক্ট দেখাইলাম, একটা দিয়ে দিলাম, আর একটা এইগুলো বাংলাদেশি হয়, এছাড়া কোথাও হয় না।